আসসালামাইকুম। শুভ সকাল। সবাইকে অনলাইন ক্লাসে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ফয়জুস সালিহিন। বিগত ক্লাসের ধারাবাহিকতায় আমি আজকে পদার্থবিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় পড়াবো। এই অধ্যায়ে ভেক্টর নিয়ে বিশদ বর্ণনা করা হয়েছে। আমি ভেক্টর চ্যাপ্টারের উপর বিভিন্ন সংজ্ঞার উপর বিভিন্ন ক্লাস নিয়েছি। এর গাণিতিক সমস্যাগুলো কীভাবে সমাধান করতে হয়, সৃজনশীল প্রশ্ন কীভাবে সমাধান করতে হয়, এমসিকিউর প্রশ্ন কীভাবে সমাধান করতে হয়, এর বিষয়েও তোমাদের ক্লাস নেওয়া হয়েছে। তোমরা আমার ক্লাসের যে লেকচারের যে ভিডিও লেকচারের যে লিস্ট আছে সেখান থেকে তোমরা প্লে লিস্টটাকে দেখে নিতে পারো। আমি যে একটু খুঁজতে হবে তোমাদের। আমি যাবত যে 60টা ক্লাস নিয়েছি অনলাইন ক্লাস, সেগুলো যদি খুঁজে দেখো সেখানে ভেক্টরের নিয়ে প্রায় 5-6টির মতো লেকচার আছে। তো সেখানে বিভিন্ন ভেক্টরের বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে, গাণিতিক সমস্যা কীভাবে সমাধান করতে হয়। তো আশা রাখি তোমরা এগুলো দেখবে। তো তোমরা আমাকে জানিয়েছো যে তোমাদের এই যে বিভিন্ন সংজ্ঞা, তারপর এমসিকিউর জন্য বিভিন্ন প্রশ্ন, সেগুলো তোমরা নিয়ে তোমাদের কনফিউশন আছে। তো আমি এই জন্য আরও ডিটেল, তোমরা যেহেতু আমার থেকে জানতে চাচ্ছ, তো আমি আরও ডিটেল এই ক্লাসগুলো নিতে যাচ্ছি, যে আমি ভেক্টর সম্বন্ধে আরও কিছু বিশদভাবে পড়াবো। কারণ এই ধরনের প্রশ্ন আমি পরীক্ষায় দিব তোমাদের যে প্রথম বর্ষ ফাইনাল পরীক্ষায়, এছাড়া টেস্ট পরীক্ষায় এই ধরনের প্রশ্ন থাকবে। এছাড়া উচ্চ মাধ্যমিক পরীক্ষাতেও এই অধ্যায় থেকে প্রশ্ন আসবে। উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2021 সে অবশ্যই এই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসবে, এবং আমি যা যা পড়াচ্ছি এখান থেকে প্রশ্ন কমন পড়ার সম্ভাবনা অনেক বেশি। তো আশা করি আমার লেকচার এবং সাজেশন এবং আমি যেভাবে পড়াচ্ছি তোমরা সেগুলো খুব ভালো করে ফলো করবে। বিশেষ করে আমার লেকচারগুলো খুব ভালো করে দেখো, অনলাইন লেকচারগুলো। আমার যে পাওয়ার পয়েন্ট ক্লাস আমি নিয়েছি সেগুলো ভালো করে দেখো। ওখানে সংজ্ঞাগুলো সুন্দর করে চিত্রসহ ব্যাখ্যা করে দেওয়া হয়েছে। প্রত্যেকটা সমীকরণ কোথা থেকে এসেছে সেটা বিশদভাবে প্রতিপাদন করে দেওয়া হয়েছে। গাণিতিক সমস্যাগুলো কীভাবে সলভ করতে হবে সেগুলো দিয়ে দেওয়া হয়েছে। যেহেতু আমি এই অধ্যায়টি শেষ করে ফেলেছিলাম, তারপরে আমি তোমাদের অনুরোধে কিছু জিনিস যেগুলো পরীক্ষা আসতে পারে, কিছু সংজ্ঞা নিয়ে আলাপ করবো আজকে, যেগুলো সাধারণত তোমরা পড়ো না। এই জন্যই আমি এই জিনিসগুলো আজকে তুলে ধরতে চাই। কারণ এখন যেহেতু উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে সিলেবাস সংক্ষিপ্ত হয়েছে, সামনে কী হবে বলা যায় না। কোভিডের কারণে ক্লাস সংক্ষিপ্ত হয়ে যাচ্ছে, সিলেবাস সংক্ষিপ্ত হয়ে যাচ্ছে। সুতরাং যাই পড়বো ভালো করে পড়তে হবে, যে অধ্যায় থাকুক। যদি 4টি অধ্যায় থাকে বা 5টি অধ্যায় থাকে পরীক্ষায়, তাহলে ওই 5টি অধ্যায় থেকে সমপরিমাণ প্রশ্ন তোমাদের পড়তে হবে। প্রতিটি অধ্যায় সিলেবাস যেহেতু সংক্ষিপ্ত, আর যারা প্রথম বর্ষ তাদের ক্ষেত্রেও কিছু বলা যায় না। কিন্তু যাই হোক, এই ভেক্টর চ্যাপ্টারটি কখনোই বাদ যাবে না, এটা থেকে প্রশ্ন আসবেই। এজন্য এই অধ্যায়ের প্রতিটি পেজ বই থেকে প্রতিটি টপিক আমাদের মুখস্থ করে ফেলতে হবে, বুঝতে হবে প্রথমে। বুঝে লিখলে অনেক সময় ভুল হয়, উত্তরটা সঠিকভাবে প্রকাশ হয় না। এই জন্য আমি মুখস্থের কথা বললাম। কিন্তু যদি বুঝে সুন্দর করে লিখতে পারো তাহলে অবশ্যই পূর্ণ মার্ক পাবে। বইয়ের মতো সেম ভাষা হতে হবে এমন কোনো কথা নেই। তুমি যদি বুঝে একটা জিনিস সংজ্ঞা লিখতে পারো তাহলে তুমি পূর্ণ নম্বর পাবে। কিন্তু পরীক্ষার সময় অনেক সময় দেখা যায় যে পরীক্ষার প্রেশারে তাড়াহুড়ায় তোমরা বুঝে লিখতে গেলে ভুল উত্তর করো। সেই জন্যই বলছি, মুখস্থ করে ফেললে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে। তো যেমন পরীক্ষা আসতে পারে সীমাবদ্ধ ভেক্টর কি, এমসিকিউ তো আসতে পারি। কোনো নির্দিষ্ট বিন্দু যদি পাদবিন্দু হিসেবে ঠিক করে রাখা হয় তাহলে সীমাবদ্ধ ভেক্টর বলে। মানে একটা বিন্দু যদি নির্দিষ্ট থাকে, যেমন এই চিত্রে দেখতে পাচ্ছ 2.3, এখানে একটা ভেক্টর দেওয়া হচ্ছে ওপি, এটা হচ্ছে অবস্থান ভেক্টর। এখানে এটি সীমাবদ্ধ ভেক্টর এটিকে বলা হয়, কেননা এটি সবসময় মূল বিন্দুতে আঁকতে হয়।
তাহলে এটি একটি সীমাবদ্ধ ভেক্টর। আর সদৃশ ভেক্টর হচ্ছে বা লাইক ভেক্টর, সমজাতীয় দুই বা ততোধিক ভেক্টর যদি একই দিকে ক্রিয়া করে তাদেরকে সদৃশ ভেক্টর বলা হয়। এখানে চিত্রে দেখা যাচ্ছে এ এবং বি হচ্ছে সদৃশ ভেক্টর। আর যদি সমজাতীয় দুটি ভেক্টর যদি বিপরীত দিকে ক্রিয়া করে তাহলে তাকে বিসদৃশ ভেক্টর বলে। চিত্রে দেখো বিপরীত দিকে ক্রিয়া করছে, এদেরকে বিসদৃশ ভেক্টর বলে। তো এগুলো এমসিকিউর জন্য, সিকিউর জন্য, সব কিছুর জন্য ইম্পর্টেন্ট। সমান ভেক্টর, দুটি ভেক্টরের মান যদি সমান হয় এবং দিকও যদি একই দিকে হয় তাহলে তাদেরকে সমান ভেক্টর বলে। অবশ্যই মান এবং দিক একই হতে হবে। যেমন এ এবং বি যদি মান সমান হয়, এ সমান সমান বি হয়, দিকও যদি একই দিকে হয় তাহলে তাদের সমান ভেক্টর বলে। ঋণাত্মক বা বিপরীত ভেক্টর পি কিউ এবং তার বিপরীত দিকে কিউপি, তাহলে তারা পরস্পর বিপরীত বা ঋণাত্মক ভেক্টর। খুব সহজ জিনিস, কিন্তু তোমরা অ্যাভয়েড করে যাও, পড়ো না, তাই আমি এগুলো দেখাচ্ছি। সমরেখ ভেক্টর, এটা আসতে পারে পরীক্ষায়। দুই বা ততোধিক ভেক্টর যদি একই সরলরেখায় বরাবর বা পরস্পর সমান্তরালে ক্রিয়া করে তবে তাদেরকে সমরেখ ভেক্টর বলে। দুইটি ভেক্টর যদি সমান্তরাল থাকে বা একই সরলরেখা বরাবর থাকে তবে তারা সমরেখ ভেক্টর। এই যে চিত্রে দেখো এ বি সি, বি এবং সি একই সরলরেখায় আছে, এ হচ্ছে সমান্তরাল আছে, তাহলে এই তিনটেই হচ্ছে সমরেখ ভেক্টর। দুঃখের বিষয় হচ্ছে যে তোমরা এই সহজ সংখ্যাগুলো আমি দেখেছি যে পরীক্ষা হলে লিখতে পারো না। তোমরা অল্প কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন পড়ে যাও, কিন্তু যদি বুঝে পড়ো তাহলে ইম্পর্টেন্ট প্রশ্ন ছাড়াও অন্যগুলো পড়ে যেতে পারবে। যেমন চিত্র দেখে চিত্রটা মনে রাখলেই হবে। সমান্তরাল এবং একই সরল রেখায় অবস্থিত ভেক্টরগুলোকে সমরেখ ভেক্টর বলে। সমতলীয় ভেক্টর, দুই বা ততোধিক ভেক্টর যদি একই সমতলে অবস্থান করে, এই দেখো এ বি সি তিনটা ভেক্টরই তিন দিকে কিন্তু একই কাগজের বইয়ের যে তল সেখানে অবস্থান করছে, তাহলে এটা হচ্ছে সমতলীয় ভেক্টর বা কমপ্লেনার ভেক্টর। ইংরেজি নামগুলো একটু পড়ে রেখো। সমরেখ ভেক্টরকে কোলিনিয়ার ভেক্টর বলে। অনেক সময় ভর্তি পরীক্ষায়, বিশেষ করে যখন তোমরা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পরে তোমাদের একটা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হয়, সেটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হওয়া, যে ইউনিভার্সিটিতে ভর্তি হও, সম্ভবত ন্যাশনাল ইউনিভার্সিটিতেও ভবিষ্যতে ভর্তি পরীক্ষা দিয়ে ভর্তি হতে হবে। তখন যদি তোমরা সব কিছু, যেমন ধরো ইংলিশে যদি না জানো, অনেক সময় প্রশ্ন ইংলিশে হয়, ওই জন্য কিছু জিনিসের ইংলিশে আমাদের জানতে হবে। যেমন শূন্য ভেক্টরকে নাল ভেক্টর, যে ভেক্টরের মান সঠিক নয় তাদেরকে সঠিক ভেক্টর বলে, প্রপার ভেক্টর বলে। প্রপার ভেক্টর কি? তবে পরীক্ষা আসার মতো সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে নাল ভেক্টর এবং একক ভেক্টর। এটা আমি পড়িয়েছি আগে। যে ভেক্টরের মান শূন্য তাকে নাল ভেক্টর বলে, আর কোনো ভেক্টরের মান যদি একক হয় তাকে একক ভেক্টর বলে। তো এটার মান কীভাবে বের করতে হয় সেটাও আমি শিখিয়েছি। অবস্থান ভেক্টর, এটা পরীক্ষায় আসবে। প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থান যে ভেক্টর নির্দেশ করে। কোনো বিন্দুর অবস্থান যে ভেক্টরের মাধ্যমে নির্দেশ করা হয় প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে। তো আমার পূর্ববর্তী লেকচার দেখলে তুমি এগুলো বুঝবে। তো আমি এগুলো আজকে কেন আবার রিপিট করছি, কারণ হচ্ছে এমসিকিউর জন্য, সেই সাথে সিকিউর জন্য এবং ছোট প্রশ্ন, জ্ঞানমূলক সব কিছুর জন্যই তোমাদের এই সবগুলো ভেক্টরই তোমাদের পড়ার লাগবে। দেখা গেছে আমি দেখেছি তোমাদের পরীক্ষার হলে একক ভেক্টর, নাল ভেক্টর এবং অবস্থান ভেক্টর ছাড়া বাকি ভেক্টর দিলেই তোমরা পরীক্ষা পারো না। এই অবস্থা এভাবে যদি প্রিপারেশন নাও তাহলে যেটা হবে, প্রশ্ন যদি অন্যরকম আসে, একটু কঠিন আসে, তাহলে তোমরা ভালো করতে পারো না। যেহেতু সিলেবাস উচ্চ মাধ্যমিকদের 2021 পরীক্ষার্থীদের জন্য সংক্ষিপ্ত হয়েছে, করোনা যেহেতু এখনও ভালো হয়নি, দেখা যাবে যে 2022 পরীক্ষার্থীদের জন্য সিলেবাস সংক্ষিপ্তই থাকবে। সিলেবাস সংক্ষিপ্ত হলে আসলে খুশি হওয়ার কোনো কারণ নেই, কারণ তখন ইম্পর্ট্যান্ট প্রশ্নের বাইরেও প্রশ্ন আসতে পারে। যেহেতু 10 অধ্যায়ের জায়গায় 5 অধ্যায়ের দিকে পরীক্ষায় প্রশ্ন আসবে, কিন্তু 5 অধ্যায় থেকে 8টা প্রশ্ন আসবে সৃজনশীল এবং 25 মার্কের এমসিকিউ প্রশ্ন আসবে। তাহলে হিসাব করে দেখো, যেটা হচ্ছে 10টা চ্যাপ্টার থেকে যে প্রশ্নটা আসতো, এই জন্য 10টা চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন পড়লে কমন পড়তো, কিন্তু এখন 5টা অধ্যায় থেকে আসবে, সেই তো ইম্পর্টেন্ট বলতে এখন আর কিছু নাই, সবই ইম্পর্টেন্ট, বইয়ের প্রতিটা পাতাই ইম্পর্টেন্ট। তো তোমরা এখন ইম্পর্টেন্ট পড়া বাদ দিয়ে এসএসসিতে যেভাবে পড়েছো, যে 2-3টা প্রশ্ন দাগায় পড়ে গেলেই পরীক্ষা কমন পড়ে, উচ্চ মাধ্যমিকে সেই সম্ভাবনা খুবই কম।
ভালো করতে চাইলে অবশ্যই সব কিছু পড়তে হবে। যেমন সরণ ভেক্টর যদি আসে, তুমি কি লিখতে পারবে? কোনো বস্তুর অবস্থান ভেক্টরের পরিবর্তনকে সরণ ভেক্টর বলে। কোনো বস্তুর শেষ অবস্থান ভেক্টর আদি অবস্থান ভেক্টরের পার্থক্য হচ্ছে সরণ ভেক্টর। আজকে যদি আমি পরীক্ষায় যদি তোমাদের দিই যে সরণ ভেক্টর কাকে বলে, আমার খুব সন্দেহ আছে কজন স্টুডেন্ট তোমরা সঠিকভাবে এটা উত্তর করতে পারবে, কারণ তোমরা সাজেশন দেখে ইম্পর্টেন্ট প্রশ্ন পড়ার তোমাদের অভ্যাস। তারপর বিপ্রতীপ বা ব্যতিহার ভেক্টর, এটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। সমজাতীয় দুইটি সমান্তরাল ভেক্টর একটির মান যদি অপরটির বিপরীত হয় তাহলে বিপ্রতীপ বা ব্যতিহার ভেক্টর বলে। যখন চিত্রে তোমরা এখানে লেখো এ হচ্ছে 7i আর বি হচ্ছে 1/7i, দুটি সমান্তরাল ভেক্টর কিন্তু তারা একটার মান একটার মানের ইনভার্স, এই জন্য এটাকে বলে বিপরীত ভেক্টর। পরীক্ষায় আসে বিপরীত ভেক্টর বলতে কী বোঝো। তাই আমাদের সব কিছু পড়তে হবে, কোনো টপিকস বাদ দেওয়া যাবে না। এই জন্য আমি এই জিনিসগুলো অতীতে পড়ানো সত্ত্বেও আবারও পড়াচ্ছি তোমাদের সুবিধার জন্য। এই যে ভেক্টরের যোগ খুবই গুরুত্বপূর্ণ। দুটি ভেক্টর কিভাবে যোগ করে, ত্রিভুজ সূত্র আমরা জানি, বহুভুজ সূত্র আমরা জানি, ভেক্টরের বিয়োগ কিভাবে করে, বিনিময় সূত্র কি, সংযোগ সূত্র কি, খুবই সহজ। দেখো তোমরা চিত্রে লক্ষ্য করো, বিনিময় সূত্র a+b = b+a, সংযোগ সূত্র a+b+c = a+b+c, এগুলো পড়তে হবে। সামান্তরিকের সূত্র, এই সূত্র আমাদের ব্যবহার করে পরীক্ষায় বন্টনের সূত্র দেখো, ma+b = ma+mb। তো এগুলো আমাদের শিখতে হবে। শুধু আমি দেখেছি ছাত্রছাত্রীদের শুধুমাত্র সামান্তরিকের সূত্রটি পারে, বাকি সূত্র লিখতে বললে আর তারা পারে না। এই যে সামান্তরিকের সূত্র কোথা থেকে আসছে, সামান্তরিকের সূত্রটা কি, r = p² + q² + 2pq cos α। আমার আগে আমি একটি লেকচারে এটা কোথা থেকে এসেছে, তারপর tan θ কোথা থেকে এসেছে সব কিছুই পড়িয়েছি। তোমরা একটু কষ্ট করে খুঁজে নিও, আমি আর রিপিট করতে চাচ্ছি না। আমি তো এই লব্ধির মান এবং লব্ধির দিক কীভাবে বের করতে হয় সেটা পড়িয়েছিলাম। এখন দেখো লব্ধির সর্বোচ্চ মান কীভাবে বের করব। আমরা জানি cos 0° মান হয় 1, তাই এটা cos θ সর্বোচ্চ মান হচ্ছে 1। তো আমরা এখানে cos 0 বসাই, তাহলে আমরা পাই rmax হচ্ছে p+q। তাহলে যদি পরীক্ষায় আসে ভেক্টরের লব্ধির সর্বোচ্চ মান কোনো একটা সৃজনশীল প্রশ্নে, তো তোমরা বলবা ভেক্টরদের মানের যোগফলই হচ্ছে সর্বোচ্চ মান। আবার ভেক্টরের মানের বিয়োগফল হচ্ছে সর্বনিম্ন মান, কারণ আমরা জানি cos θ সর্বনিম্ন মান হচ্ছে -1। তো এখানে cos-এর মান 180° বসায় দিলে আমাদের পাই p-q বা q-p। তো দুইটা ভেক্টর দেওয়া থাকলে p q, তাদের সর্বোচ্চ মান কী করবে বের করতে, দুইটা যোগ করবে, আর সর্বনিম্ন মান বের করতে দুইটা ভেক্টরকে বিয়োগ দিবে। তারপর ভেক্টরের বিভাজন, লম্ব উপাংশ কীভাবে বের করে, কীভাবে, তারপর লন রোলারকে ঠেলার থেকে টানা সহজ, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। দড়ি দিয়ে নৌকা কীভাবে টানে, এই ব্যাখ্যাগুলো তোমরা পড়বে, তোমাদের হোমওয়ার্ক থাকলো আজকের বাড়ির কাজ। লন রোলারকে ঠেলার থেকে টানা সহজ, দড়ি দিয়ে নৌকা টানা। ট্রলির ব্যাগের হাতল লম্বা রাখা হয় কেন, এইচএসসি পরীক্ষায় এটা প্রশ্ন এসেছিল, উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রশ্ন এটা। ট্রলির ব্যাগকে লন রোলার বা নৌকার মতো ঠেলার থেকে টানা সহজ। নৌকা টানার সময় গুণ বা দড়ি যত লম্বা হবে তার টানের অনুভূমিক উপাংশ তত বেশি হবে এবং সামনে এগিয়ে নেওয়া সহজ হবে। একইভাবে ট্রলি ব্যাগের হাতল লম্বা হলে টানার সময় সেটি অনুভূমিকের সাথে কম কোণ উৎপন্ন করবে, ফলে টানের অনুভূমিক উপাংশ বেশি হবে, ট্রলি ব্যাগকে স্থানান্তর করা সহজ হবে। তো উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অবশ্যই এই ধরনের একটা ব্যাখ্যা আসবে, যেটা ভেক্টর দিয়ে বর্ণনা করতে হবে। এটা উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রশ্ন। লন রোলারকে ঠেলা থেকে টানা সহজ কেন, এটা উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রশ্ন। তো এখানে কোণের বিষয় আছে, টানলে কোণ কম হয় cos θ মান, এই কারণে
এই যে ব্যাখ্যা সব দেয়া আছে, তোমরা এখান থেকে পড়ো, না পড়ে বুঝলে পরে আমাকে জিজ্ঞেস করবে। এই অংশটুক এই বাড়ির কাজ থাকলো। এই ব্যাখ্যাগুলো, দড়ি দিয়ে নৌকা টানা, ট্রলির ব্যাগের হাতল লম্বা কেন, এইগুলো তোমরা হোমওয়ার্ক করবে এবং পরবর্তীতে আমরা ডিসকাস করব যে কেন এটা হয়েছিল। এখন আমি তোমাদেরকে পড়াচ্ছি হচ্ছে কীভাবে পরীক্ষায় প্রশ্ন আসবে সেই সাপেক্ষে। আর আমার যে পাওয়ার পয়েন্টের যে আমি মাল্টিমিডিয়া ক্লাস যেগুলো নিয়েছি সেগুলো সব হচ্ছে প্রত্যেকটা বইতে যা যা আছে ইম্পর্ট্যান্ট টপিকস সেগুলো নিয়ে আলোচনা করেছি। আমি আবারও ভেক্টর চ্যাপ্টারটা রিপিট করছি, কারণ বইয়ের ভিতর থেকে এমসিকিউ, সিকিউ এর যে জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন, কী ধরনের প্রশ্ন আসতে পারে সেগুলো নিয়ে আলোচনা করছি। তো পাওয়ার পয়েন্টের ক্লাসগুলো দেখবে, সেই সাথে যে এখন যে আমি বই থেকে কী ধরনের প্রশ্ন আসবে পরীক্ষা এবং সেটা কীভাবে উত্তর করতে হবে, কোন কোন বিষয় গুরুত্বপূর্ণ, এমসিকিউর জন্য কী কী গুরুত্বপূর্ণ, এই যে এই বিষয়গুলো আলোচনা করছি, এগুলো তোমাদের বুঝতে হবে, না হলে ভালো করতে পারবে না। তো এই যে 3টা ব্যাখ্যা আছে, এটা হোমওয়ার্ক করবে, আমাকে দেখাবে। এই লন্ডন রকেট ঠেলা থেকে টানা সহজ, দড়ি দিয়ে নৌকা টানা এবং ট্রলির ব্যাগের হাতল লম্বা রাখা হয়, কারণ এখান থেকে এইচএসসি পরীক্ষার প্রশ্ন আসছিল, সুতরাং আবারও আসার সম্ভাবনা খুবই বেশি। তো আমি আবারও বলছি যে আমার পুরানো লেকচারগুলো ভালো করে দেখো, না দেখলে এই এখনকার লেকচারগুলো তুমি ভালো করে বুঝবে না। তো ভালো করে পড়াশোনা করো, স্বাস্থ্যবিধি মেনে চলে, এবং পরীক্ষা ভালো ফলাফল করার জন্য সুস্থ থাকো এবং পরিশ্রম করো। ধন্যবাদ সবাইকে। আগামী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।